আচ্ছা, সরি, আমার আসলে কি যেটা হয় যে মর্নিং এ এই দিনে হচ্ছে ব্যাক টু ব্যাক ক্লাস থাকে, তো ওটা শেষ করে ইনস্ট্যান্ট আরেকটা ক্লাস শুরু করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা যেটা নিউজ সেটা হচ্ছে গিয়ে আজকে আমি একটা এক্সট্রা ক্লাস নিব। আপনাদের কনভেনিয়েন্ট টাইমটা কখন এটা বলেন আমাকে, আমি সেই সময় ক্লাসটা নিতে চাচ্ছি। আপনাদের আজকে আর কোনো ক্লাস আছে? আমার কথা শোনা যাচ্ছে? না ম্যাম, আজকে আর নাই। আচ্ছা, আর কোনো ক্লাস নাই ম্যাম। ম্যাম আমাদের আছে। ম্যাম আমাদের আছে 1:30টার সময়। 1:30টার সময় ক্লাস আছে? 1:30 থেকে 3টা? 3টা থেকে কারোর কোনো ক্লাস আছে? জি না ম্যাম। আচ্ছা, তাহলে আজকে 3টার সময় আমি আরেকটা এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে ওইটার লিংক এখনো শেয়ার করিনি আপনাদের সাথে, আসলে এই যে কথা বলে আমি লিংকটা মেক করতাম। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে আমি আচ্ছা, যেহেতু 1:30টা থেকে 3টা ক্লাস, আচ্ছা 3টা না, ওটা 3টা 15 থেকে স্টার্ট হবে, যেহেতু 1:30 থেকে 3টা অনেকে ক্লাস করে আসবেন। সো ওটা 3টা 15-তে একটা ক্লাস স্টার্ট হবে। একটু একটু এটা দাও। 3টা 15-তে একটা ক্লাস স্টার্ট হবে, সেটা হচ্ছে আজকে, মানে আজকে আমি যে টপিকটা স্টার্ট করব সেটারই এক্সটেন্ডেড, ওইটার জন্য আমরা হচ্ছে নেক্সট এটাতে যাব। এই হচ্ছে বিষয়। আজকে আমাকে একটু টাইম অ্যালাউ করতে হবে, বিকজ আজকে আমি আমার সাথে একটু, আমাকে একটু টাইমও দিতে হবে, প্লাস হচ্ছে গিয়ে আমি আজকে যেটাকে বলা যায় যে হ্যান্ডস অন প্র্যাকটিস করব, অর্থাৎ আমি আবার ওই যে নিজে একটু আমার ট্যাবে রাইট আপ করব, এইভাবে হচ্ছে গিয়ে লিখবো। সো এই জন্য হচ্ছে একটু আমাকে সময় অ্যালাউ করতে হবে। এবং আমার নেক্সট ক্লাস যেটা আমি 3টার সময় ক্লাসটা নিব, ওইটাও একই জিনিস, যে আমার আজকে আমার আমার মোবাইল অ্যাক্টিভিটিস আছে, সো আমি আবার আমার আরেকটা আইডি দিয়ে জুমে লগ ইন করছি, এটার জন্য একটু সময় দেন, দেন আমরা আসলে চলে যাব। আচ্ছা, আমি কি এর আগে আরো বেসিক ইয়েতে যাই, আমি কি আপনাদের সাথে যেটা সেটা হচ্ছে আমার আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব ইন্টিগ্রাল ক্যালকুলাসের, সেটার বুকটা শেয়ার করেছে কিনা? নো ম্যাম ম্যাম। শেয়ার করেনি ম্যাম। আচ্ছা, ইন্টিগ্রাল ক্যালকুলাসটাও শেয়ার করিনি। ওকে, ঠিক আছে, তাহলে এগুলো সবই শেয়ার করতে হবে। আমি ম্যাম জাস্ট ম্যাম হুম আমার একটা কোয়েরি ছিল ম্যাম। ওর মধ্যে জিজ্ঞাসা করলেন, যেহেতু আমি স্ক্রিন শেয়ার, আমি আরেকটা আইডি দিয়ে আমার জয়েন করতে হবে, এটা তো বললামই, এর মধ্যে জিজ্ঞাসা করতে পারেন, বলেন। ম্যাম গত ক্লাসে ম্যাম আমাদের যে ক্লাস ছিল ম্যাম, ওই ক্লাসে ম্যাম আমার পর 2টা ক্লাস ম্যাম, 2টা। বলেন, সরি, শুনতে ওই পাচ্ছেন? দিন, হ্যাঁ জি ম্যাম, ওই দিন আমার ইলেকট্রিসিটি প্রবলেম ছিল ম্যাম। আমি আমার ওই কোঅপারেটিভ গভর্নমেন্টে যে চার্জ ছিল জাস্ট অর্ধেক করে করছি ম্যাম, ওটা কিছু করে দেন আমার ই হয়ে এটা কি, আপনি কি ইয়ার ক্লাস নিয়ে জি না কথা ম্যাম, বলতেছেন? জি না ম্যাম, জি না ম্যাম। দেন আমার যে চার্জটুকু ছিল ম্যাম, আপনার ক্লাসে আমি অর্ধেক করেছিলাম ম্যাম, যখন ব্রেকআউট রুমে ম্যাম আপনি ক্রিয়েট করতে দিছিলেন আর কি ম্যাম, ব্রেকআউট রুমে ব্রেকআউট একটা রুমে ইমেজ যখন ওই যে, দিয়েছি, ইয়েস। হ্যাঁ, জি ম্যাম, ওই সময় ম্যাম আমি ডিসকানেক্ট হয়ে গেছি, এরপর ম্যাম জানাইতে পারি না কারণ আমার মোবাইলে চার্জ ছিল না ম্যাম। ওই যে যখন রিয়েল বিজনেস অ্যাপ্লিকেশন ইউজ করছিলাম মেকটিসের হুম 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 ইউজেস, জি ম্যাম, ওই সময় আমি ওই পর্যন্ত ছিলাম ম্যাম, ওর পরে ম্যাম আমার ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাম। একটু যদি দেখতেন ম্যাম, মানে আমি আচ্ছা, ঠিক আছে, ওকে সেটা আর জানাইতে পারিনি পরে ম্যাম, কারণ আমার মোবাইলে ওকে, চার্জ ছিল না। ঠিক আছে। সো আসলে আমি অলরেডি স্ক্রিন শেয়ার করে ফেলেছি, বিকজ হচ্ছে আজকে ক্লাসে আমাদের স্ক্রিন শেয়ারটা ম্যান্ডেটরি, মানে আমার জন্য দরকার, আমি এটা শুধু পরে করলেও পারতাম, এখন কেন করলাম। আচ্ছা, আমি একটু স্টপ করি, স্ক্রিন শেয়ারটা একটু পরে করি, স্টপ শেয়ারে যাই। আচ্ছা, সো আজকে আমরা মেইনলি স্টার্ট করব যেটা দিয়ে, দ্যাট ইজ ইনপুট ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা যাই, তো আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাবাউট ডিফারেন্ট ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা যে ক্যালকুলাস পড়ে আসছিলাম, এটার হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা যেটা বুঝেছিলাম যে বেসিক, যদি আমাকে বলেন যে একটা সেন্টেন্সে বলতে যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, সেটা আসলে ছিল এরকম যে আমি যদি একটা বিগার ভ্যালু নিই, সেটাকে যখন একদম স্মলেস্ট একটা পোর্শনে আমি ডিভাইড করব, অর্থাৎ একদম ছোট ভাবে আমি এটাকে যদি ভাগ করি, বড় থেকে ছোটতে নিই, তাহলে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আর যখন হচ্ছে গিয়ে আমি ছোট ভ্যালুটাকেই, অর্থাৎ আমি আপনার হচ্ছে গিয়ে ছোট ভ্যালু কিছু নিলাম,
সেই ভ্যালুগুলোকে যদি আমি আবার জয়েন করে বড় বড় ভ্যালুতে চলে যাই, তখন সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ ধরেন আমি মিটার, আবার কিলোমিটার দেওয়া আছে। কিলোমিটার তো বুঝি যে 1000 মিটারে 1 কিলোমিটার হয়। সো কিলোমিটার দেওয়া আছে। এখন এই ভ্যালুটাকে যদি আমি, আমার তো হেডফোন খুলে গিয়েছিল, এখন শুনতে পাচ্ছেন? আমাকে কি আস্তে শোনা যাচ্ছিল না? সো আমরা যদি আমার হচ্ছে ধরেন কিলোমিটার দেওয়া আছে, আমি এখন কিলোমিটারটাকে ডিভাইডেড করে মিটারে নিয়ে গেলাম। অর্থাৎ আমি কি করলাম যে ছোট ভ্যালু থেকে আমি হচ্ছে গিয়ে বড় ভ্যালুতে, মানে বড় ভ্যালুটাকে ভেঙে আমি ছোট ভ্যালুতে গেলাম। এই সিস্টেমটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আপনার ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর আমি যদি অপোজিটে যাই, অর্থাৎ আমি হচ্ছে গিয়ে মিটারকে ভেঙে যদি আবার হচ্ছে গিয়ে কিলোমিটারে যাই, তখন সেটাকে মিটার গুলোকে যোগ করে করে আমি যদি আবার কিলোমিটারে যাই, তখন সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো হুইচ মিনস আমি যখন হচ্ছে গিয়ে বড় থেকে ছোট ভ্যালুতে আসবো, এটাকে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলবো। আর যখন হচ্ছে গিয়ে ছোট থেকে বড় ভ্যালুতে যাব, তখন সেটাকে আমি হচ্ছে গিয়ে ছোট ভ্যালুটাকে সাম করে করে আমি সেখানে হচ্ছে বড় ভ্যালুতে যাব, সেটাকে হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে থাকি। সো এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে থাকি। এইটাই হচ্ছে মেইনলি, আমাকে যদি দুটার মধ্যে ডিফারেন্স করতে বলেন, বিষয়টা এটা। এবং সেই কারণে দেখা যায় যে ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে গিয়ে দিস ইজ দ্য অপোজিট অফ দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ আমরা যে ফর্মুলা গুলো পাবো সেটাও দেখতে পাবো যে একদম অপোজিট। অর্থাৎ আমরা যে ইন্টিগ্রাল, আমরা যে ক্যালকুলাসটা নিব, ইন্টিগ্রাল ক্যালকুলাস নিব, সেটা দেখবো যে একদম অপোজিট। এইটার মানে তেমন কোনো মানে ফর্মুলা গুলো যে নতুন আমি আবার মানে নতুন করে যে আপনাকে ডিরাইভ করতে হবে এমন কোনো বিষয় নাই। দেখা যাবে যে খুব ইজিলি আপনারা কিন্তু এটাকে ওই যে বললাম যে যদি আমরা বেসিক আইডিয়া রাখি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যদি বেসিক আইডিয়াটা রাখি, তখন দেখা যাবে যে আমাদের জন্য কিন্তু খুব ইজি হবে অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসে কাজ করাটা। এবার তাহলে চলে যাই যে আমরা আসলে ফর্মুলাতে চলে যাবো, যে কি কি ফর্মুলা শিখবো। ইন্টিগ্রাল ক্যালকুলাস শেখার আগে আমাদের হচ্ছে গিয়ে কিছু বেসিক কিছু নোটেশন মানে কিছু সিম্বল শিখতে হবে, যে এই সিম্বল গুলো না বুঝলে আমরা আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা বুঝতে পারবো না। এই জন্য আগে আমরা কিছু সিম্বল দেখবো, যে সিম্বল গুলো কি রকম কিভাবে কাজ করে এটা বুঝবো, তারপরে আসলে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে ম্যাথসে যাবো। তো এখন যে ক্লাসটা আমি নিব, এটা মেইনলি সিম্বল গুলো নিয়ে ক্লাসটা নিব, যে সিম্বল গুলো কিভাবে কাজ করছে, লিমিট কি, আপার লিমিট কি, লোয়ার লিমিট কি, এগুলো বুঝবো। আর আজকে যে তিনটার যে ক্লাসটা হবে, সেই ক্লাসটাতে হচ্ছে গিয়ে আমরা যাব হচ্ছে আপনার যে ফার্দার যে মানে ফর্মুলাস এন্ড আদার্স যে ডিসকাশন গুলো আছে, সেখানে আমরা কিন্তু এরপরে চলে যাব। সো তাহলে আমাকে যদি, যেহেতু আমরা বুঝলাম তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসকে অবভিয়াসলি ইটস আ পার্ট অফ ক্যালকুলাস এন্ড ওয়্যার উই হ্যাভ ফাইন্ড আউট দ্যাট ইজ small value, that means আমি ছোট ছোট কিছু ভ্যালু নেব, that will be converted as a biggest value. আমি একটু ডেফিনেশনটা লিখি যে ইন্টিগ্রাল ক্যালকুলাস কি, যে ইন্টিগ্রাল ক্যালকুলাস is a branch of mathematics. আমি এক্সপেক্ট করছি আপনারাও কিন্তু আমার সাথে লিখবেন, এই কারণেই কিন্তু আমি লিখছি। is a branch of mathematics concerned with the theory and application of integrates, integral and integration. আচ্ছা, আমি জিনিসটা অবশ্যই এক্সপ্লেন করব, এটা বলতে কি বোঝাচ্ছে, জাস্ট ডেফিনেশনটা লিখে নিচ্ছি। আমি একদম সিম্পল একটা ডেফিনেশন লিখছি, উইকিপিডিয়াতে এই ডেফিনেশনটা দেওয়া আছে, ওখান থেকে নিয়েছি, আমার কাছে সিম্পলিয়েস্ট এন্ড ইজিয়েস্ট মনে হয়, জন্য আমি এটা ইউজ করছি। সো কি বলছিলাম, যে
Integral calculus obviously it's the branch of mathematics. আমরা mathematics এর একটা part হিসেবে এটাকে কনসার্ন করব, and it will be concerned about the theory of integral and integration. ওকে, ইন্টিগ্রাল বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে? ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে ইট উইল বি ডিটারমিনেশন দ্য লেন্থ or area or volume, ঠিক আছে, as a differential equation. So differential equation এ যখন আমরা লেন্থ, এরিয়া বা ভলিউম নিয়ে কাজ করি, ভ্যালোসিটি গুলো নিয়ে কাজ করি, বা যে কোনো স্মলেস্ট ভ্যালু গুলো নিয়ে যখন কাজ করি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, উই নিড টু ইন্টিগ্রেট দেম, মানে ইন্টিগ্রেট করা বোঝাতে বোঝায় যে সবগুলোকে একত্রীকরণ করা, এরকম বোঝায়। তো সবাইকে একত্রীকরণ করার একটা বিষয় এখানে কিন্তু চলে আসে। এই যে একত্রীকরণ বা একত্রী করার যে বিষয়টা, এইটা যে কাজ করবে বা যার আসলে ফোকাসটা এখানে, সেটাই হচ্ছে গিয়ে আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ ও কিন্তু ফোকাস করবে হচ্ছে গিয়ে যে কিভাবে আমি এরকম অনেকগুলো ভ্যালু দেওয়া থাকলে সেই ছোট ছোট ভ্যালু গুলোকে কিভাবে অ্যাড করবো। আর আমি বললাম যে আমার অনেকগুলো মিটার দেওয়া আছে, সো মিটারকে আমি কিভাবে কিলোমিটারে কনভার্ট করব, এটা আমার কনসার্ন। যে মিটার গুলোকে একসাথে আমি সাম আপ করে কিলোমিটার কিভাবে পাবো, বা অনেকগুলো সেন্টিমিটার আছে, সেন্টিমিটার গুলোকে সাম আপ করে কিভাবে আমি মিটার পাবো, বা মিটার গুলোকে সাম আপ করে কিলোমিটার, কিলোমিটার থেকে আমি কিভাবে ধরেন কিলোর পরে কি হতে পারে, গিগা, সো গিগাতে যাব। So, এরকম, অর্থাৎ আমি বিগেস্ট ভ্যালুটাতে কিভাবে আসলে যাব, এটাই হচ্ছে আমার এখানে মেইনলি কনসার্ন থাকে। এবার আসি ইন্টিগ্রাল ক্যালকুলাস আসলে খুব ইজি, বিকজ আমরা যেহেতু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে আসছি, তো ইন্টিগ্রাল ক্যালকুলাস আমাদের জন্য কিন্তু বেশ ইজি হয়ে দেখা দিবে। এবং আমরা দেখতে পাবো যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে মাত্র 5টা ফর্মুলা আমরা পড়বো, 5টা মাত্র ফর্মুলা আমরা স্টাডি করব, এবং এই 5টা ফর্মুলা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের যা ম্যাথস আছে সেটা করে ফেলবো। যেমন আমরা বিজনেস অ্যাপ্লিকেশন করেছিলাম লাস্ট ক্লাসে, যেটা দিয়ে যে একটু আগে হাদিউল বলছিলেন যে উনি হচ্ছেন আপনার কিছু প্রবলেমে পড়েছিলেন, যে কারণে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসে সেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়েছে। তো সেখানে আমরা কি করেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে আপনার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, মানে আমরা হচ্ছে গিয়ে সরি কিছু বিজনেস অ্যাপ্লিকেশন খুঁজে বের করেছিলাম আপনার মেট্রিক্সে। সো বিজনেস অ্যাপ্লিকেশন যখন খুঁজে টুজে বের করলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম যে মেট্রিক্সের বিজনেস অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমরা দেখলাম যে আমরা কমিউনিকেশন সেক্টরে বা আমরা হচ্ছে যে কোনো প্ল্যান্ড ওয়েতে আনার জন্য বা ইনফরমেশনটাকে অ্যারেঞ্জ করার জন্য আমরা কিন্তু মেট্রিক্স ইউজ করছি। ঠিক একইভাবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন পড়েছিলাম, ওটারও যদি বিজনেস অ্যাপ্লিকেশন গুলো দেখি, আমরা দেখেছিলাম যে আমরা কস্ট ক্যালকুলেশনে আমরা কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করেছি, এবং কস্ট ক্যালকুলেশন গুলো মেইনলি ফোকাস করেছিল যদি দেখেন সেটা হচ্ছে গিয়ে আপনার মানে বড় কিছু ভ্যালু ছিল, লাইক আমার টোটাল কস্ট দেওয়া আছে, টোটাল কস্ট ইজ এ টোটালটা মানে বড় ভ্যালু, সেটাকে আমি ছোট একটা ভ্যালুতে কনভার্ট করার চেষ্টা করেছি। যে ধরেন এভারেজ কস্টে নিয়ে আসছি, বা সাপোজ ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা এভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করেছি। মানে মেইন কথা হচ্ছে বড় ভ্যালুটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা ছোট ভ্যালুটা বের করেছি। তো ঠিক একইভাবে যখন আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিজনেস অ্যাপ্লিকেশন দেখবো, we will find out that is এই যে ছোট ভ্যালু থাকবে সেটাকে আমরা বড়তে কনভার্ট করার চেষ্টা করছি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যখন আমরা দেখেছি টোটাল কস্ট দেওয়া থাকলে কিভাবে আমরা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল টোটাল কস্ট দেওয়া থাকলে কিভাবে এভারেজ কস্ট বের করতে পারি। মজার ব্যাপার হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা দেখবো যে আমাদের এভারেজ কস্ট দেওয়া থাকবে, এবং সেখান থেকে আমরা আসলে টোটাল কস্টটা বের করা দেখবো। সো এখন আমরা চলে যাই যে আমি যেটা বলছিলাম যে এখন আচ্ছা ফর্মুলাতে চলে যাবো। ফর্মুলাটা যাওয়ার জন্য অসুবিধাটা আমার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে ওই যে বললাম যেটা যেহেতু রাইট আপ করতে হয়, এটা আসলে আমি লিখে দেখাতে পারবো না। তো এটা আমি যেহেতু আমার ল্যাপটপ থেকে আমি সবসময় ক্লাস নিই, ল্যাপটপে আমি আসলে যদি আমি ল্যাপটপে লিখতে পারি না, মেইন কথা হচ্ছে ল্যাপটপে আমার টাচ স্ক্রিন, বাট ল্যাপটপে আমি টাইপ করতে পারি, বাট টাচ স্ক্রিনে লিখতে পারি না। সো আমি আবার ট্যাবটা ইউজ করছি, এই জন্য স্ক্রিন সাইজটা ছোট হয়ে গেল এটাই। সো আপনারা যখন ইন্টিগ্রাল ক্যালকুলাসে যাবেন, দেখবেন যে ওখানে যে সিম্বলটা আমরা দেখবো, সিম্বলটা অনেকটা এরকম হবে। দেখেন আমি একটা ওয়েভের মতো একটা সিম্বল ড্র করছি। আচ্ছা আমি ব্ল্যাক কালার ইউজ করি, আমি একটা ওয়েভের মতো একটা সিম্বল ইউজ করছি। দিস ইজ দ্য ইন্টিগ্রেশন সিম্বল। এরকম একটা ওয়েভের মতো একটা সিম্বল আসবে, এটাকে আমরা ইন্টিগ্রাল যে সিম্বলটা আমরা ইউজ করব, যেমন আমরা যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যাই, সেখানে আমরা লিখতাম কি d/dx। সো আমি এরকম একটা সিম্বল দিতাম সবসময়, এটাই হচ্ছে ওদের সিম্বল, বা fx ও লেখা যায়।
ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সিম্বল, বা যখন একবার ডিফারেন্সিয়েট করে আসবে তখন এফ প্রাইম এক্স এভাবে দেওয়া যায়, বা অবভিয়াসলি ডি বাই ডিওয়াই আমরা লিখতে পারি। এটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন করছে এটা সিম্বল হিসেবে আমরা এগুলোকে নিয়ে আসতাম। ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা সিম্বল কিন্তু এই এই যে এরকম একটা ওয়েভের মতো সিম্বল দিচ্ছি এটা, এবং এর সাথে আমরা দেখব যে আমার বেসটা কি। ইফ মাই বেস ইজ এক্স বেস, তাহলে আমরা লিখবো dx, সরি কি হলো, সো আমার যদি বেসটা হয় এক্স বেস তাহলে আমি লিখবো dx, যদি আমার y বেস হয় তাহলে এই যে সিম্বলটা দিলাম তারপরে লিখলাম dy, সরি এটা তো y এর মতো হচ্ছে না, সিম্বলটা যদি y বেসড হয় তাহলে আমরা dy দিব, বা যদি ধরেন z বেসে সিম্বল হয় তাহলে সিম্বলটা দিব দেন dz এভাবে লিখবো। তো বিষয়টা অনেকটা এভাবে আসবে, অর্থাৎ আমি সিম্বল ইউজ করব এই যে ওয়েভের মতো যে সিম্বল যেটা ইন্টিগ্রাল সিম্বল যেটা সেটা ইউজ করব, দেন আমার যে বেস হবে সেই বেস ওয়াইজ হচ্ছে গিয়ে আমি dx বা dy বা dz ইউজ করব। সো আমরা আসলে যে আমি ফর্মুলা গুলো যেগুলো দেই বা আপনাদের যে ইকুয়েশন গুলো সলভ করতে দিই ম্যাক্সিমাম কেসেস এটা x বেসই হয়, সো আমরা dx টা ইউজ করব। ইন সাম কেসেস আমি y বেসে দিই, তখন যদি দেই তাহলে সেটা y বেসে যাবে। দ্যাটস ইট। সো তাহলে আমরা সিম্বলটা বুঝে গেলাম। এখানে কোনো কোশ্চেন আছে? ম্যাম ম্যাম আরেকবার বলে দেন। আচ্ছা আরেকবার রিপিট করতে বলছে। সো মেইন কথা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সিম্বলটা হবে হচ্ছে গিয়ে এরকম ওয়েভের মতো, এরকম একটা ওয়েভ সিম্বল থাকলে আমরা বুঝবো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করছি, এবং এর সাথে হচ্ছে গিয়ে dx বা dy এরকম সিম্বল ইউজ করব। সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল আমরা ইন্টিগ্রেশন করছি। এবং যদি আমি যে ইকুয়েশনটা দিয়েছি সেটা y বেস হয় তাহলে আবার একই রকম সিম্বলটা ইউজ করব, আমরা তখন লিখবো হচ্ছে কি dy। যদি z বেস এর সিম্বল হয় তাহলে ইন্টিগ্রাল সিম্বলটা ইউজ করব দেন লিখবো dz। আচ্ছা আপনার একটা সিলি কোশ্চেন, ম্যাডাম যদি a ইকুয়েশন হয় হতেই পারে, ধরেন একটা ইকুয়েশন লিখলেন a স্কয়ার প্লাস 2a, এটাকে ইন্টিগ্রেশন করতে বললেন, তখন আমি কি লিখবো? তাহলে অবভিয়াসলি ইন্টিগ্রেশন সিম্বলটা দিব এবং dA, অর্থাৎ এর সাপেক্ষে আমি এখানে ইন্টিগ্রেট করব। বিষয়টা অনেকটা এরকম আসবে। সো নাও লেটস মুভ অন দ্য ফর্মুলা। ও আচ্ছা আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি, এই সিম্বলটার কিন্তু একটা মিনিং আছে। মনে রাখতে হবে যে সিম্বলটার উপরে আমরা উইথ ভ্যালু উইদাউট ভ্যালু দুই ধরনের ইন্টিগ্রেশনই শিখবো। সো আমরা দেখবো যে সিম্বলটার উপরে যদি ভ্যালু দেওয়া থাকে এটাকে আমরা বুঝবো আপার লিমিট, আর নিচে যদি ভ্যালু থাকে এটাকে আমরা বুঝবো লোয়ার লিমিট। সো কোনো কারণে যদি সিম্বলের আপার লিমিট এবং উপরে এবং নিচে কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে বুঝে যাবেন যে ইন্টিগ্রেশনের মজাটা এটা। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে কিন্তু ফাইনাল অ্যান্সার বের করা যায় না, মানে একদম ম্যাথমেটিক্যাল একটা ভ্যালু আনা যায় না যে লাইক এটার অ্যান্সার হচ্ছে 2 3 অর 10, মানে এখানে সাধারণত এক্স এর ভ্যালু দিতে হয় বা যে আমার যে ভ্যারিয়েবল গুলো থাকে তাদের ভ্যালু দেওয়া লাগে, তারপরে হচ্ছে কি আমরা বের করতে পারি। বাট ইন্টিগ্রাল ক্যালকুলাসের মজা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনে যদি আপনাকে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলেই সেই ইকুয়েশনের ভ্যালুটা বের করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনারা তখন কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওই সিম্বলটার উপরে একটা লিমিট দেখতে পাবেন, নিচে একটা লিমিট। সো এটা ইট উইড বি লুক লাইক দিস। সাপোজ ধরেন ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে আমি লিখলাম 10, নিচে লিখলাম -2, এইভাবে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট দেবো। এবার এগেন এটাও মাথায় রাখতে হবে যে আপার লিমিটটা আসলেই একটা বড় ভ্যালু হবে, লোয়ার লিমিটটা ছোট ভ্যালু, মানে এমন হবে না যে আমি কখনোই এরকম লিখবো না যে ইন্টিগ্রেশনে লিখলাম আমি -2/10, এইভাবে কিন্তু আমি কখনোই লিখবো না, এটা কখনোই হবে না, এটা হতে পারে না, এটা ভুল। সো মেইনলি এখানে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে যে আমার আপার লিমিটটা অবশ্যই একটা বড় নিউমেরিক্যাল নাম্বার আমি নিব, লোয়ার লিমিট আমি একটা স্মলেস্ট নিউমেরিক্যাল নাম্বার নিব, এইভাবেই আমরা কিন্তু আসবো। এখন বললেন যে ম্যাডাম সবসময় কি আপার লিমিট লোয়ার লিমিট থাকবে? না, কিছু ক্ষেত্রে যে বললাম উইথ ভ্যালু আমরা ইন্টিগ্রেশন করতে পারি, উইদাউট ভ্যালুও করতে পারি। সো আগে আমরা আসলে উইদাউট ভ্যালুর ইন্টিগ্রেশন গুলোই করবো, মানে আমরা যখন ফর্মুলা গুলো শিখবো তখন সবই উইদাউট ভ্যালু রিলেটেড হবে, দেন আমরা উইথ ভ্যালু ইন্টিগ্রেশনে যাব, কিন্তু প্রথমে আমরা শিখবো হচ্ছে কি উইদাউট ভ্যালু ইন্টিগ্রেশন যেগুলো সেগুলো। সো আমরা চলে যাচ্ছি এখন আমাদের ফার্স্ট ফর্মুলাতে, যে আবারও বলেছি যে আমরা আমাদের জন্য ইন্টিগ্রেশনটা কম্পারেটিভলি ইজি বিকজ আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে বেশ অনেকগুলো ফর্মুলা পড়ে আসি।
বাট ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা অত ফর্মুলা আমাদের লাগবে না, মাত্র 5টা ফর্মুলা ধরে আমরা এখানে ম্যাথস করব। এগেন আমি একটা রিকোয়েস্ট করি, যেটা আমি ভাইভাতে ফেস করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টদের মধ্যে এটা ছিল যে তারা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমি যখনই প্রশ্ন করেছি, আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে যখনই প্রশ্ন করেছি তখনই আমার দেখা গিয়েছে ম্যাথস করতে দিলেই স্টুডেন্ট একই কথা বলছে, ম্যাডাম আমি বুঝতে পারিনি, স্টেপ গুলো ধরতে পারিনি। তো আমার এখানে আপনার প্রতি কাইন্ড রিকোয়েস্ট, দেখেন আমার প্রবলেম হলে আমি কি আপনাদের কাছে হেল্প চাই না, যে আমি বলি যে এই প্রবলেম হয়েছে আমাকে হেল্প করেন, আপনারা কিন্তু করেন। একইভাবে আমি আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করছি, অ্যাটলিস্ট ইন্টিগ্রেশনের স্টেপ গুলো বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কাইন্ডলি শেষ করার সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, আমি আমার 100% চেষ্টা করব আপনাকে বোঝাতে। এই ব্যাপারে আমার কোনো ধৈর্যচ্যুতি হয় না, সো আমি চেষ্টা করি। সো আমরা প্রথম যে ফর্মুলাটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমরা একই রকম ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যে ফর্মুলাটা দেখেছিলাম x⁴n, সেই ফর্মুলাটার মতো। সো এখানে হচ্ছে গিয়ে x টা কি থাকে, আচ্ছা আগে আসি, যেহেতু ডিফারেন্সিয়েশন করছি সো এখানে সিম্বল হিসাবে আমরা x⁴n dx, আমি তো এটাকে মানে আচ্ছা সরি মানে আবার একটু লিখি বোঝার জন্য, মানে যেহেতু আমি ডিফারেন্সিয়েশন করব সো আমি অবভিয়াসলি ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করব, এবং হচ্ছে গিয়ে আমার ওয়েভের মতো সিম্বল যেটা সেটা ইউজ করব, এবং আমি এখানে যেটা x বেসে লিখবো এটাকে আমি dx লিখে নিলাম। সো দিস ইজ মাই ফার্স্ট ফর্মুলা। তো আমি এখন ইন্টিগ্রেশন করব, আসলে কি প্রথম যেটা করি সেটা হচ্ছে x⁴n, তাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটা দেখব। সো এগেইন আমরা একটু আসি, x⁴n কি, x হচ্ছে আমার বেস যেখানে, and n টা হচ্ছে আমার এখানে পাওয়ার। সো x বেস n পাওয়ার, এইভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে ম্যাথসটা করছি। তো এখানে আবারও বলি, তাহলে আমরা এরকম একটা ফর্মুলাকে ইন্টিগ্রেট করব যেখানে আমরা দেখব যে একটা বেস থাকবে, তার উপরে একটা পাওয়ার থাকবে। আবারও বলছি, এমন কাউকে আমরা ইন্টিগ্রেট করব যেখানে আমরা দেখব যে একটা বেস আছে, তার উপরে একটা পাওয়ার আছে, এই ধরনের সংখ্যাকে আমরা এখানে ইন্টিগ্রেশন করা দেখব। তো এখন কথা হচ্ছে কি, এটা তো তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা সংখ্যা আর সংখ্যার উপর পাওয়ার আছে কিনা এটা বুঝে নিতে হবে। যেমন আমি একটা সংখ্যা লিখেও দেখাচ্ছি, ধরেন আমি লিখলাম যে সাপোজ x⁴10, তাহলে এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বেসটাকে, যিনি আমার হরাইজন্টালি আছেন, সো দিস ইজ মাই বেস, দ্যাট মিন্স দিস x ইজ দ্য বেস, and this 10 উপরে যে আরেকটা নিউমেরিক্যাল ভ্যালু দেখতে পাচ্ছি, দ্যাটস দ্য পাওয়ার হিয়ার, এখানে উনি কিন্তু পাওয়ার। সো আমরা এখন এই ধরনের দেখব যে x⁴n অর্থাৎ কোন ইন্টিগ্রেশন যদি দেওয়া, মানে একটা যদি বেস দেওয়া থাকে এবং বেসের উপরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে xn এর ইন্টিগ্রেশন করেছিলাম কি, হচ্ছে পাওয়ার কাম ফার্স্ট, দেন বেসটা বসতো, দেন পাওয়ার -1। বাট এখানে সিস্টেমটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এখানে সিস্টেমটা হচ্ছে আগে একটা এখানে মানে এটাকে কি বলে, ফ্র্যাকশন ফর্মে আসবে, সো আমি এইজন্য এটাকে একটা ফ্র্যাকশনাল সিম্বল দিয়ে নিলাম। সো আমার এখানে যেটা হবে যে নিউমেরিটরে বেসটা বসবে, দেন পাওয়ার +1, দেন ডিনোমিনেটরে কি হবে, ডিনোমিনেটরে হচ্ছে পাওয়ার +1। সো এখানে আমার পাওয়ার ছিল n, তো এই কারণে আমি কি করলাম, বেসটা বসালাম নিউমেরিটরে, দেন n+1, দ্যাট মিন্স পাওয়ার +1, দেন ডিনোমিনেটরে আবারও পাওয়ারটা বসানো, হুইচ ইজ n+1, দেন প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এই প্লাস সিটা আমার সব সময় লিখতে হবে, এটা একদম গগবাঁধা একটা নিয়ম। এই সিটা আমি ততক্ষণই লিখবো যতক্ষণ পর্যন্ত না আমার আপার লিমিট লোয়ার লিমিট না দিচ্ছে। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন যে সিম্বল, এখানে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নাই। দেখেন আমি একটু আগে বলছিলাম যে এখানে চাইলে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া যাইতে পারে, সো এখানে যেহেতু নাই, যতক্ষণ পর্যন্ত আপার লিমিট লোয়ার লিমিট থাকবে না ততক্ষণ পর্যন্ত এই ম্যাথসটা সলভ করলেই আমরা এখানে +c দিব। আপনার প্রশ্ন হলো, যদি ম্যাডাম আপার লিমিট লোয়ার লিমিট থাকে তাহলে দিতে হবে না, তাহলে দিতে হবে না, যদি না থাকে সেই ক্ষেত্রে দিব, তা থাকলে তো দিতে হচ্ছে না, তো বলেই দিচ্ছি। সো এখন আসেন সলভ করি। একটু আগে আমি একটা এক্সাম্পল হিসেবে লিখেছিলাম যে x⁴10, ওটাকে সলভ করি। সো x⁴10 কে কিভাবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা উই আর গোইং টু সলভ। সো আমি গেলাম,
তাহলে এটাকে লিখতে হবে কি x টু দি পাওয়ার 10 dx। আচ্ছা, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x বা ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু x, এই কথাটা এখানে লিখতে হবে কিনা? না, এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাসে এই ধরনের কোনো কথা লিখতে হয় না। এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসে ম্যাথস হয় 2-3 লাইনে। আপনি 2-3 লাইনে ম্যাথস করলেই অ্যান্সার আমি মার্কস দিব, মেইন কথা এটা। সো তাহলে x টু দি পাওয়ার 10 লিখলাম, dx সেটাও দিলাম। দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে, এটা তো আমি তো একটাই ফর্মুলা শিখেছি, এখন পর্যন্ত তো আর কোনো ফর্মুলা শিখি নাই। তো সেই ফর্মুলা ওয়াইজ হচ্ছে আমি এখানে ইন্টিগ্রেট করব। তুমি কি কিছু বুঝতে পারছো আমি কি পড়াচ্ছি? সো সেই ফর্মুলা ওয়াইজ হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেট করব। সো একই ভাবে আমার তাহলে প্রথমে কি বসবে, নিউমেরিটরে মানে লব যেই জায়গাটায় হয় সেখানে আমার বেসটা বসবে। এখানে আমার বেস কে? আচ্ছা, কাকে জিজ্ঞাসা করি? আচ্ছা, আমি কাউকে একটু জিজ্ঞাসা করে নিই, তারপরে আসছি। আচ্ছা মিম, আপনি বলেন ম্যাডাম, এখানে আমার বেস কে? মিম কি শুনতে পাচ্ছেন? মাহিমা, মিলন, মিম। আচ্ছা, মোহাম্মদ আবরার শাফি, আপনি বলেন এখানে আমার বেস কে? মোহাম্মদ আবরার শাফি, লাস্টে আইডি হচ্ছে 60। আমি দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্কও ক্লিয়ার আছে, আমার ভয়েসও ক্লিয়ার আছে, আমার ভয়েস শুনতে পাওয়ার কথা। তো মোহাম্মদ আবরার শাফি, আপনি শুনতে পান নাই? আচ্ছা ঠিক আছে। তোয়েব হোসেন, আপনি বলেন স্যার কোনটা হচ্ছে এখানে বেস? কেউ কথা বলে না কেন ক্লাসে? ম্যাম তারা ম্যাম মনে আমি হয় বলে ম্যাম দিব। আচ্ছা, ওনারা মনে হয় ক্লাসে জয়েন করে ঘুমায় গেছে। আমি এখন এই যে ক্লাসে জয়েন করে ঘুমায় যাওয়া যাদেরকে খুঁজে পাচ্ছি, এক্ষুনি ক্লাস থেকে তাদেরকে রিমুভ করে দিব। যে আবরার শাফি, জাস্ট যদি উইদিন 2 মিনিটস আপনি কথা না বলেন, আপনাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। আমার ক্লাসে এরকম স্টুডেন্ট দরকার নেই যে ক্লাসে জাস্ট জয়েন করে বসে আছে, কিছু শিখছে না। আচ্ছা মিম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, তখন ম্যাম একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখন বলেন এখানে বেস কে? ম্যাম বেস তো মনে হয় মানে পাওয়ার এক্স এর এক্স হচ্ছে বেস আর এক্স এর পাওয়ার হচ্ছে 10। আচ্ছা, সো এখানে এই যে মিম যেটা বললো সেটাই ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বেসটা হচ্ছে এক্স এবং এটার উপরে আমরা দেখতে পাচ্ছি 10, তাহলে এইটা পাওয়ার। তাহলে এইটাকে আমরা হচ্ছে এই ফর্মুলা ওয়াইজ সেট করার চেষ্টা করব। তাহলে এই ফর্মুলা ওয়াইজ আমাকে কি বলছে, প্রথমে বলছে যে আমার বেসটা বসবে, তার মানে আমার এখানে বেস কে এক্স, উনি বসবে। সো আমি ওনাকে বসালাম। তারপরে ফর্মুলাতে কি বলছে, ফর্মুলাতে বলছে পাওয়ার প্লাস 1, পাওয়ারের সাথে 1 প্লাস করে বসাতে হবে, এবং এটা কিন্তু পাওয়ার মানে উপরে আছে। সো আমি কি করলাম, পাওয়ার 10, 10টাকে বসালাম 10, সরি লেখাটা একটু পচা হয়ে গেল, এটা 16 এর মতো দেখাচ্ছে, আমি এটা ঠিক করে নিলাম। সো 10 প্লাস 1, ঠিক একইভাবে ডিনোমিনেটরে আমার যেটা হবে যে 10 প্লাস 1 এভাবে বসাই দিব। এখন প্রশ্ন হলো ম্যাডাম প্লাস সি দিব না? হ্যাঁ অবশ্যই প্লাস সি দিতে হবে, যেহেতু এখানে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নেই। তাহলে আমরা সলভ করলাম, তাহলে 10 প্লাস 1 which means 11। সো এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11 প্লাস সি। আচ্ছা, এটা আর একটা কমন কোশ্চেন ম্যাডাম, জাস্ট দুইটা স্টেপে আপনি ম্যাথস শেষ করে ফেলছেন, আমি কি মার্কস পাবো? অবশ্যই মার্কস পাবো। আমি তো বললামই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের স্টেপ এরকম 2-3টাই হয়, ইন্টিগ্রাল ক্যালকুলাসে সরি মিস্টেক, স্টেপ 2-3টাই হয়, 2-3টে স্টেপে আপনি ম্যাথস শেষ করে ফেলে মার্কস পাবেন। এটার পরে ইফ ইউ ওয়ান্ট, আমি আবার বলছি ইটস নট ম্যান্ডেটরি, আপনি চাইলে আর একটা স্টেপ বাড়াতে পারেন। সেটা হচ্ছে এটার পরে হয়তো আপনি লিখতে পারেন যে 1/11 x টু দি পাওয়ার 11, মানে ওই যে 1/11টাকে আপনি সামনে নিয়ে আসলেন, জাস্ট এইটুকু হলো যে 1/11 ইন্টু x টু দি পাওয়ার 11 প্লাস সি, সেভাবে আপনি হয়তো যেতে পারেন। বাট ইটস টোটালি আপ টু ইউ, যদি আপনি নাও যান ইউ উইল গেট দ্য মার্কস, মেইন কথা হচ্ছে আমার এটা। সো আপনি কিন্তু মার্কসটা পাবেন। তো আমি আরো কয়েকটা ম্যাথসে যাব, এটা জাস্ট আমরা হচ্ছে সলভ করা একটু শিখলাম যে কিভাবে হচ্ছে গিয়ে ফার্স্ট ফর্মুলা দিয়ে আমরা দেখতে হয়। তাহলে ফার্স্ট ফর্মুলাতে আমরা যেটা বুঝলাম যে আমরা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে কিছু এই ক্ষেত্রে হচ্ছে
এই ক্ষেত্রে কিছু হচ্ছে গিয়ে কি জানি আমাদের যেটা হবে যে আমরা সেটা বেস থাকবে এবং সেই বেজের আমি একটু পুরোটাই মুছে ফেলেছি আচ্ছা সরি তো আমার এখানে হচ্ছে কিছু বেস থাকবে এবং সেই বেজের যেটা হবে যে এটুকু থাকুক ওকে সো আমার যেটা হবে যে আমার হচ্ছে একটা বেস থাকবে এবং বেসের উপর একটা পাওয়ার থাকবে এরকম যদি কোনো ইকুয়েশন থাকে সেটাকে যখন আমি ইন্টিগ্রেশন করতে যাব সেক্ষেত্রে আমার সিস্টেমটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে সেক্ষেত্রে আমরা বেস প্লাস হচ্ছে বেস এটার উপরে হচ্ছে গিয়ে পাওয়ার প্লাস 1 এভাবে বসাবো ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1 দেন প্লাস সিটা হচ্ছে কনস্ট্যান্ট বোঝাচ্ছে যেহেতু আমরা এখানে আমরা ইন্টিগ্রেশনে আমরা চাইলে একটা এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো এখানে যদি আমরা এক্সাক্ট ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো না এই কারণে হচ্ছে আমরা প্লাস সিটা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এখানে আসলে এক্সাক্ট ভ্যালুটা ফাইন্ড আউট করা পসিবল এই কারণে হচ্ছে আমরা প্লাস সি লিখছি যখনই আমার আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিবে which means we can find out the exact value তখন আর এই প্লাস সিটা কিন্তু আমি লিখবো না আচ্ছা আমার ক্লাসে জয়েন করেছিলেন মোহাম্মদ আবরার শাফি উনি এখন পর্যন্ত কোনো কথা বলেন নাই রেসপন্স করেন না আপনি কি আদৌ ক্লাসে আছেন আচ্ছা আবরার শাফি আমি আপনাকে রিমুভ করে দিচ্ছি বিকজ আপনি আসলে আমার ক্লাসে জয়েন করে ক্লাস থেকে কিছু আমার মনে হচ্ছে না এখানে আপনি কোনো আউটপুট পাচ্ছেন এবং আপনি আমাকে আসলে ব্যাখ্যা করবেন যে কি ঘটেছিল তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে জয়েন করুন এবং আমি এটা বলছি বিকজ আমার ক্লাস রেকর্ডিং হচ্ছে আদার্স যারা এরকম ইরেগুলার স্টুডেন্ট আছে তারাও এটা শুনতে পাবে এবং সেই ওয়াইজ আমার ক্লাসে জয়েন করতে আসবেন ওকে সো এরপরে চলে যাই আচ্ছা রিমুভ করে দিলে কি হবে এটা বলে দিই আমি যদি একবার হোস্ট হিসেবে রিমুভ করে দিই আপনি কিন্তু ক্লাসে জয়েন করতে পারবেন না এটা হচ্ছে সমস্যা এজন্য রিমুভ হয়ে গেলে ঝামেলা হয় এরপরে আসি আরো কিছু করি এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম পাওয়ার কি সবসময় এরকম সলিড নাম্বার থাকবে কিনা না পাওয়ার আমার যে কোনো কিছু ফ্র্যাকশনও হতে পারে ডেসিমালও হতে পারে যাই হোক না কেন আমরা সেম ওয়েতে ম্যাথসটা করবো তো আমি আরো কয়েকটা করি তারপরে হচ্ছে কি আমার মনে হয় যে বিষয়টা আরো ক্লিয়ার হবে যেমন আমি হচ্ছে কি ধরেন আরেকটা ম্যাথস নিলাম যেখানে এক্স এর পাওয়ার একটু দাঁড়ান একটু ভালো করে লিখি সো যেখানে আমি এক্স এর পাওয়ার একটা নেগেটিভ ভ্যালু নিলাম যে কোনো একটা ভ্যালু বলেন আচ্ছা ময়না বলেন স্নিগ্ধা আক্তার ময়না আছেন ক্লাসে Yes, ma'am. আপনি যে কোনো একটা পাওয়ার বলেন এক্স এর নেগেটিভ একটা পাওয়ার বলেন -9. আচ্ছা -9 সো স্নিগ্ধা আমাদের একটা ভ্যালু বললো -9 আমরা এখন এইটা দিয়ে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করব যে এখানে ইন্টিগ্রেশনটা কিভাবে পসিবল তো একইভাবে আগের মতোই কথা যে ম্যাডাম ইন্টিগ্রেশন যেহেতু করতে হবে ইন্টিগ্রাল সাইন দিতে হবে এই জন্য আমি ওয়েভের মতো সাইনটা দিলাম এন্ড নাও মাই ইকুয়েশন ইজ বেসড অন এক্স এক্স বেসের একটা ইকুয়েশন যেহেতু এই জন্য আমি এখানে ডিএক্স লিখে নিলাম সো অ্যাকর্ডিং টু ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে হবে আমরা জানি যে আমরা এটাকে একটা ফ্র্যাকশনাল ফর্মে নিতে হবে এটাই আমার ফর্মুলা দেন আমার বেসটা আসবে সো আমার বেস হচ্ছে এখানে এক্স আচ্ছা মহুয়া বলেন এখানে পাওয়ারটা কে উম্মে সালমা মহুয়া ক্লাসে আছেন -9. আচ্ছা -9 হচ্ছে এখানে আমার পাওয়ার তাহলে আমাকে ফর্মুলাতে কি বলছে ফর্মুলাতে কি মহুয়া এরকম বলছে না যে পাওয়ার প্লাস কি 1 এভাবে বসাতে হবে জি ম্যাম। তাহলে আমার এখানে পাওয়ারটাকে -9 মানে -9 সেটাকে +1 আমার ফর্মুলাতে যেহেতু +1 বসাতে বলেছে আমি বসালাম ঠিক আছে ঠিক একইভাবে রেহানুল আপনি বলেন ডিনোমিনেটরে আমার কি করা উচিত -9 + 1 ওইটা হ্যাঁ আচ্ছা, ডিনোমিনেটরে আমার -9 + 1 হবে কেন কারণ আমার ফর্মুলাতে বলছে যে ডিনোমিনেটরে আমরা যেটা করব যে পাওয়ার +1 সো এখানে আমার পাওয়ার যেহেতু -9 সেটা +1 এইভাবে আমি বসাই দিলাম দেন +c যেহেতু আমার আপার লিমিট লোয়ার লিমিট নাই আবারও বলছে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে আমি ম্যাথস করব যখন করব তখন দেখাবো তো +c তখন আসবে না তো -9 এর সাথে +1 করলে কি হবে তোয়েব বলেন তোয়েব হোসেন আইডি 1201906 তোয়েব আপনি যদি শুনতে পান মানে আপনার যদি হেডফোনে প্রবলেম থাকে মাইক্রোফোনে প্রবলেম থাকে আপনি চ্যাটে লিখতে পারেন এখন আপনি বলেন যে
-9 প্লাস 1 কি হবে? অ্যান্সারটা কি হওয়া উচিত? সেম থিং, তোয়েবকে আমি হচ্ছে গিয়ে ক্লাস থেকে রিমুভ করে দিলাম বিকজ হি ইজ নট ইন মাই ক্লাস অ্যাকচুয়ালি। এরকম স্টুডেন্ট দরকার নেই। ওকে, তানভীর বলেন। ম্যাম -8 হবে। -8 হবে বিকজ -9 এটাই হাইয়েস্ট পাওয়ার, এটার সাথে আমি যখন +1 দিচ্ছি এটার অ্যান্সার হয় হচ্ছে -8। ওকে, সো अगेन -9 + 1 এটা হচ্ছে -8 দেন +c এভাবে নিলাম। সো আপনি বলতে পারেন যে ম্যাডাম এটাই তো আমার ফাইনাল অ্যান্সার। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। আমি এখানে এটা কিন্তু শেষ করে দিতে পারি। আমি কি বুঝাতে পারছি আমরা কিভাবে করছি ম্যাথটা? জি জি ম্যাম। ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এরপরে হচ্ছে কে বলবেন? এরপরে আরেকটা ম্যাথস করব। আচ্ছা, আমি যাকে বলি সে একটা যে বলবেন সেটা করব। সাজ্জাদ বলেন। সাজ্জাদ হচ্ছে এখন আমাকে একটা ইকুয়েশন বলবেন, যে ইকুয়েশনটা এমন হবে যেখানে হচ্ছে গিয়ে এক্স এর পাওয়ারটা হবে একটা ফ্র্যাকশন, মানে একটা ভগ্নাংশ। ঠিক আছে, এক্স এর পাওয়ার একটা ভগ্নাংশ আসবে, এরকম একটা বলেন। সাজ্জাদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাজ্জাদ না কথা বললে শাওন বলেন। শাওন মিয়া, লাস্টে 55। জি ম্যাম। আচ্ছা শাওন, আপনি আমাকে যে কোনো একটা ইকুয়েশন বলেন যেখানে হচ্ছে গিয়ে এক্স এর পাওয়ার একটা ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ এরকম আকারে আছে। ভগ্নাংশ বুঝেন না? ধরেন আমি লিখলাম 3/4, জি ম্যাম। এটা একটা ফ্র্যাকশন। এরকম যে কোনো একটা পাওয়ার বলেন, এক্স এর পাওয়ার বলেন যেটা হচ্ছে ফ্র্যাকশনে আছে। 9/5। আচ্ছা, 9/5 আমাদেরকে শাওন বললো হচ্ছে গিয়ে x⁵ 9/5। আমি লিখছি এটা 9/5, এরকম একটা ইকুয়েশন বল। আচ্ছা, এটা কিন্তু আমি 9/5 লিখেছি, আবারও বলি 9/5 এইভাবে লিখেছি। ঠিক আছে, গুণ করে লিখিনি। এটা এই যে লেখার জন্য হোয়াইট বোর্ডের কারণে এরকম মনে হয়, যেন আমি ক্লিয়ার করে বললাম। সো ইটস 9/5। সো এগেন এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অবভিয়াসলি x is the base and 9/5 this is the power here. So এখানে আমাকে বলছে যে এটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে সেটা আমরা এখন দেখব। সো এটার জন্য একই রকম আমরা হচ্ছে গিয়ে কি করব, আমরা একটাই ফর্মুলা শিখেছি। সো সেই ফর্মুলা ওয়াইজ এখানে আমাকে বেসকে বসাতে হবে। সো এগেন শাওন, বেসটা কি? জি ম্যাম। এখানে বেস কি? এক্স। এখানে বেস হচ্ছে x, তো আমি x কে বসালাম। বসানোর পরে কি হবে? পাওয়ার +1। সো ওই যে 9/5 ছিল, যে পাওয়ার ছিল সেই পাওয়ারটাকে বসাবো 9/5 + 1 এইভাবে বসিয়ে দিলাম। নিচেও এগেন একই ভাবে 9/5 অর্থাৎ পাওয়ার যেটা ছিল সেটা +1 সেটা বসিয়ে দিলাম, দেন +c চলে আসলো। ওকে, তো এখন তানভীর বলেন, এই যে 9/5 + 1 আপনার কি মনে হয় যে এটাকে আমি কিভাবে সলভ করতে পারি? ম্যাম 10/5 হবে না? না, উনি 9/5 বলেছে, এই জন্য আমরা হচ্ছে ম্যাথসটা এভাবে করছি। তো এ সলভ কিভাবে করবো? সলভ করার একটা ওয়ে থাকে। আচ্ছা মাহনাজ বলেন, এই সলভ করার ওয়েটার নাম কি? জি ম্যাম। বললাম যে আমাদেরকে শাওন একটা ইকুয়েশন বলেছিল x⁵ এটাকে আমরা সলভ করার চেষ্টা করছি। এখন আমাদের ফর্মুলা ওয়াইজ এটাকে বসিয়ে দিলাম, এই যে 9/5 + 1, বা এখানে ডিনোমিনেটরেও বসাচ্ছি 9/5 + 1। আমার কোশ্চেন ম্যাম এটা কি অ্যানসারটা বলবো? অ্যানসার অ্যান্সারটা করতে না, হচ্ছে? আমার কথা বলতে আমি বলতে চাচ্ছি এটা যে সলভ করব, সলভ করার ওয়েটার নাম কি? আমি গুণ করব না ভাগ করব না যোগ করব ভাগ না করে ম্যাম। ম্যাম লসাগু করতে হবে। লসাগু করব। এটা কে বলেছেন? সে ঠিক বলেছে, আমি নোটিস করি নাই কে বলেছে। সালমা। আচ্ছা ঠিক আছে, সালমা বলেছেন। সো যিনি বলেছেন লসাগু করবেন তিনি রাইট অ্যান্সার দিয়েছেন। তো এখানে যেহেতু আমার ফ্র্যাকশন আছে, সো ফ্র্যাকশন হলে আমরা কি করি? লসাগু করি। সো এখানে আমরা আসলে লসাগু করে নেব। এখন এখানে তো আসলে লসাগুটা করা পসিবল না, লসাগুটা আমরা আলাদা রাফে করে নেব যখন আমরা ম্যাথসটা ফাইনাল এক্সামের সময় দিব। সো আমি একটু লসাগুটা করে দেখাচ্ছি, একটা করে দেখাই যে কিভাবে আমরা আসলে করেছি।
সো 9/5 আমি একটু ইয়াটা করে নিচ্ছি, ডিসপ্লেটা চেঞ্জ করে। বলেন। ম্যাম অ্যানসারটাকে ফ্র্যাকশনেই রাখতে হবে নাকি আমার ডেসিমেল হলেও চলবে? ফ্র্যাকশনেও রাখতে পারেন, ডেসিমালও রাখতে পারেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সো 9/5টাকে আমি একটু আগে লসাগুটা করে নিচ্ছি। সো 9/5 প্লাস 1 লসাগু যদি করি তাহলে কি আসলো 5, এখানে হচ্ছে 9 প্লাস 5 5, তাহলে হচ্ছে 5, তাই না? সো উপরে আসলো হচ্ছে 14/5। এটা হচ্ছে কি আমরা ফ্র্যাকশনটা মানে লসাগুটা আলাদা রাফ করে নিয়েছিলাম, সেখানে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। সো 14/5 এরকম আমরা ফ্র্যাকশন করে কিন্তু একটা অংশ পেলাম, মানে লসাগু করে আমরা পেলাম। তাহলে আমরা আমাদের ইকুয়েশনে চলে যাই। তাহলে আমরা দেখছিলাম হচ্ছে কি 9/5 dx, এটাকে আমরা ইন্টিগ্রেট করছিলাম। সো সেখান থেকে আমরা দেখলাম যে ফর্মুলা ওয়াইজ বসিয়ে দিয়েছি 9/5 প্লাস 1, নিচেও হচ্ছে এরকম আসলো 9/5 প্লাস 1। দেন আমি এখানে প্লাস সি বসালাম। সিটা হচ্ছে যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট না, আমাকে কনস্ট্যান্ট এটা বসাতেই হবে। তো তারপরে আমরা দেখলাম যে নিউমেরেটর হোক ডিনোমিনেটর হোক পাওয়ার প্লাস 1, সেখান থেকে আমরা আসলে লসাগু করে যে অ্যান্সারটা পেয়েছি দ্যাট ইজ x টু দি পাওয়ার 14/5। এটা আমরা আলাদা লসাগু করে নিয়েছি। আপনাদের প্রশ্ন হতে পারে ম্যাডাম লসাগুটাকে ম্যাথসে দেখাবো কিনা? না, ম্যাথসে লসাগু দেখাতে হবে না, তবে রাফে দেখাতে হবে। দেন এখানে আমি আবার পেলাম হচ্ছে কি নিচেও পেলাম হচ্ছে 14/5। এগেন যেহেতু প্লাস সি ছিল সেটা আসবে। এই ম্যাথসটার ক্ষেত্রে অর্থাৎ এই শুধুমাত্র ফ্র্যাকশনের ক্ষেত্রে, আবারও বললাম শুধুমাত্র ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরাকে এটা একটু সাজায় লিখতে হবে, আদারওয়াইজ দরকার নাই। ফ্র্যাকশনের ক্ষেত্রে সাজায় লিখতে হবে কেন? কারণ এটা একটা কমন একটা রুলস ফর ম্যাথমেটিক্স। আমরা কখনোই ডিনোমিনেটর মানে হরে একটা ভগ্নাংশকে রাখতে পারি না। হরে যদি কোনো ভগ্নাংশ আসে সেটাকে আমার সামনে নিয়ে আসতে হয়। সামনে নিয়ে আসা মানে কি যে সামনে চলে আসবে, মানে 1/something এই আকারে তো এটা আসবে। সো আমরা জানি কি যে যখনই একটা ফ্র্যাকশনে কিছু আছে, আমি এটা জাস্ট লিখছি, ফ্র্যাকশনে কিছু আছে ওটা যদি সামনে চলে আসে, তো ধরেন ফ্র্যাকশন এরকম আছে x/1 এভাবে আসে, তখন অর্থাৎ ভাগ আকারে ছিল সেটাকে যখন আমি সামনে নিয়ে আসবো তখন এটা গুণ আকারে হয়ে যায়। এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে গুণ আকারে হওয়া মানে হচ্ছে জাস্ট সংখ্যাটা উল্টায় যায়, এরকম একটা বিষয় হয়। তাহলে আমার এখানে যেটা হবে যে আমার এখানে যিনি ভগ্নাংশে ছিলেন অর্থাৎ নিউমেরেটর পার্টে যিনি ছিলেন 14/5, উনি কিন্তু উল্টে যাবেন এবং সামনে চলে আসবেন। সো আমি ওনাকে সামনে নিয়ে আসলাম, এই জন্য আমি এটাকে লিখলাম হচ্ছে কি 5/14। যেহেতু উনি সামনেই চলে আসে তাহলে আমার তার কিছু লেখা দরকার নেই, তখন আমার শুধু বেসটা থাকবে। দেন এর পাওয়ার ছিল যেটা 14/5 প্লাস সি। সো দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, আর একটা একটু যেহেতু আমার লেখার জন্য এটা মনে হতে পারে, এই প্লাসটা কিন্তু আসলে পাওয়ারের সাথে না, প্লাস সিটা কিন্তু আমার বেজ ইকুয়াল আসবে। প্লাস সিটা কিন্তু পাওয়ারের সাথে প্লাস সি না, বেজ ইকুয়াল প্লাস সি এভাবে আসবে। ম্যাম এক্স এর উপরে এটা কি পাওয়ার না? হ্যাঁ, এক্স এর উপরে 14/5 ওটা হচ্ছে অরিজিনাল যে পাওয়ারটা যেটা ছিল সেটা। আর যেহেতু আমার ডিনোমিনেটর 14/5 ছিল, এটাকে আমি বসাতে পারছি, মানে এটাকে আমি যেহেতু জানি যে আমি হরে কোনো ভগ্নাংশ রাখতে পারি না, সেই কারণে হচ্ছে ওকে আমি সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে এসে এটাকে 14/5 এভাবে আমরা সরি 5/14 এভাবে আমরা ঘুরিয়ে নিলাম, উল্টো করে যেহেতু নিতে হয় সেভাবে আমরা নিলাম। আচ্ছা, সবাই এটা তুলেন, ততক্ষণে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আচ্ছা, আপনাদের এটা ম্যাথস করতে দিই। ম্যাম আমি আবরার অ্যাটেন্ডেন্সটা নিতে সাফি নিতে ম্যাম আপনাদের বাজারে গেছে। আপনাদের হচ্ছে গিয়ে আমি কারোর কোনো ইয়া শুনবো না, প্রবলেম শুনবো না, কাজ আমি ইয়া করেছি। ওকে, সো আমি এখন আপনাদের একটা ম্যাথস দিচ্ছি, আপনারা এটা সলভ করতে থাকেন, ততক্ষণ হচ্ছে কি আমি অ্যাটেন্ডেন্সটা নিতে থাকি। সেটা হচ্ছে x টু দি পাওয়ার, আমি আমার মতো একটা সংখ্যা দিচ্ছি 11/10। ঠিক আছে, এটাকে আপনারা ইন্টিগ্রেট করার চেষ্টা করেন। আমি অবভিয়াসলি এটা সলভ করে দিব, আমি ততক্ষণে অ্যাটেন্ডেন্সটা নেই, ততক্ষণ সবাই এটা চেষ্টা করেন। এবং যদি চুপ করে বসে থাকেন, আজকে সেই চুপ করে বসে থাকার সুযোগ নেই, আমি কিন্তু আজকে র্যান্ডম বেসিসে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করব এবং যাদের রেসপন্স পাও না তাদেরকে ক্লাসেই রাখবো না।
না তো ক্লাস থেকে বের করে দেওয়ার সুযোগ নেই, ভার্চুয়ালি বের করে দিব ক্লাস থেকে। ওকে, রেসপন্স টু ইওর অ্যাটেন্ডেন্স। মাহিমা মিলন মিম, Yes, ma'am. নাইম হাসান হৃদয়, ইয়েস ম্যাম। শরীফ, শরীফ আছেন? Present, ma'am. উম্মে সালমা মহুয়া আছে, শ্রাবন্তী আছে, তো দেখেছে আহমাদুল্লাহ, আহমাদুল্লাহ আইডি 193006024। ওকে, নাইমুর রহমান, নাইমুর রহমান, মোহাম্মদ আলিফ হোসেন, সাজ্জাদ হাসান, সাজ্জাদ হাসান 193006045, সাজ্জাদ হাসান, স্নিগ্ধা আক্তার ময়না, Present, ma'am. নাইম হাসান রনি, না সরি নাইমুল হাসান রনি, রনি। ম্যাম Okay. ওর মেবি কারেন্ট চলে গিয়েছে। আচ্ছা, মিরাজ মাহফিজ, ইয়েস ম্যাম। আবু তারেক, নূর ইসলাম, মাহনাজ আক্তার, Yes, ma'am. তানভীর আহমেদ, Yes, রাহাত ma'am. আহমেদ, রাহাত Ma'am, আহমেদ, হ্যাঁ তানভীর দিয়েছি, রাহাত আছেন? আব্দুল্লাহ আল ফয়সাল নাই, তোয়েব হোসেন, সুমাইয়া আক্তার লুবনা, Yes, ma'am. রেহানুল ইসলাম, Yes, ma'am. সিফাত আহমেদ, আফনান রহমান রনক। কোথায় রনক? এত সুন্দর নাম, এই ছেলেটা ক্লাসে এসে দুষ্টামি করে, ক্লাস করে না। আছে ক্লাসে? ওকে, সালমা আক্তার, সালমা আক্তার। আচ্ছা, কারুর যদি মাইক্রোফোনে Yes, ma'am. Yes, ma'am. অ্যাটেন্ডেন্স দিবেন, চ্যাট বক্সে লিখে দিবেন সাথে সাথে যখন আমি রোলটা কল করছি। ওকে, সালমা আক্তার আছেন না? রনক আছেন? ma'am. আফনান রহমান রনক? ওকে, দেখি না। মোহাম্মদ আবরার শাফি, মোবায়েদ হোসেন রেজা, সৌরভ মিয়া, সৌরভ, শাহরিয়া ফাহিম, Yes, ma'am. সাবরিনা সুলতানা, স্বর্ণা আক্তার, Yes, ma'am. ম্যাম মোহাম্মদ সাবরিনা সুলতানার বাবা মারা গেছে, তাই সে ক্লাস আসতে পারেনি। আচ্ছা, ঠিক আছে। শাওন মিয়া, মোহাম্মদ শাওন মিয়া, কি হয়েছিল Yes, ওর ma'am. বাবার? ম্যাম কেউ কি সেটা বলতে পারবে? স্পেসিফিক ভাবে বলতে পারছি না, বাট এই নিউজটা পাইছি। ইন্নালিল্লাহ, অনেক আনফরচুনেট এই জন্যই। আচ্ছা, শাওন মিয়া। হাদিউল ইসলাম, Yes, miss. তামিম হোসেন। ওকে, যাদের রোল যদি কল না করে বুঝতে পারবেন অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে। অনেক সময় এই যে পার্টিসিপেন্ট লিস্ট দেখে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, সেটার জন্য হচ্ছে অনেকে দিয়ে দিয়েছি। সো আমরা যেটা আমি আবারও বলছি, আজকে ক্লাসটা হয়তো আমি 1:10-এ শেষ করব, আবার 3টার সময় 3:15-তে শুরু করবো ইনশাল্লাহ। আমরা আরেকটা মেকআপ ক্লাস আজকে নিব। মেকআপ ক্লাস তো না, মেইনলি এক্সট্রা ক্লাস নেওয়া আমার যেটা দরকার। আমরা একটা এক্সট্রা ক্লাস আমি নিয়ে নিব আজকে। সো কাইন্ডলি 3টার সময় আজকে এখন ক্লাসে যারা আছেন বাকিদেরকে একটু ইনফর্ম করবেন, যদি অসুবিধা না হয় কষ্ট করে যাতে তারা এক্সট্রা ক্লাসটাতে জয়েন করেন। আর আমি লিংকটা ক্লাস শুরু হওয়ার আগে মেসেঞ্জারে এবং গুগল ক্লাসরুমে দিয়ে দিব। যদি এমন হয় যে লিংক ক্রিয়েট না করতে পারছি, তাহলে আজকে আমি বেসিক ভার্সনে নেব, যেহেতু এক্সট্রা ক্লাস ওটা আমরা বেসিক ভার্সনে নিলেও হয়, তো 40 মিনিটস করে ক্লাসটা নিব। সো আমরা এখন আপনাদের একটা ম্যাথ সলভ করতে দিয়েছিলাম। সো এটা ছিল হচ্ছে এরকম যে x⁻11 / 10, অর্থাৎ আমরা আবারও একটা ফ্র্যাকশনকে ইন্টিগ্রেট করব, এখানে আমরা দেখছিলাম। সো ইন্টিগ্রেশন করার জন্য অবভিয়াসলি আমাদের ইন্টিগ্রেশন সিম্বল আনতে হবে এবং সাথে dx-টা এটা বসাতে হবে। সো ইন্টিগ্রেশন আমরা কিভাবে করি, আমরা বেসটা বসাই, দেন পাওয়ার +1, সো 11/10 +1 এটা বসালাম। সরি, আমি এখানে +c লিখে ফেলেছি, এটা c হবে না, এটা +1 হবে, +1 ফর্মুলা ওয়াইজ। একইভাবে ডিনোমিনেটরও আমার 11/10 +1 এভাবে বসবে। এবং আমরা যেহেতু জানি এখানে আমার কোনো
যেহেতু ইয়াটা দেওয়া নাই, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নাই, সো আমি এখানে প্লাস সি লিখবো, প্লাস সি। দেন আমি ইন্টিগ্রেট করলাম। সো এটা আমি দেখেই বুঝতে পারছি এটা লসাগুটা কি হবে, এই কারণে আমি একেবারে লসাগুটা লিখে ফেলছি। যেমন এখানে উপরে এটার অ্যান্সার হবে হচ্ছে 21/10, নিচে হবে হচ্ছে 21/10 প্লাস সি। এরপরে যেটা বলছিলাম যে সাধারণত এটা ম্যাথসের রুলস, এটা আমার রুলস না, ম্যাথসে কখনোই আমরা ডিনোমিনেটর মানে হরের জায়গায় একটা ফ্র্যাকশনকে রাখতে পারি না, এটা সামনে চলে আসে। So, এটাকে সামনে চলে আসলে, এটাকে ভাগ আকারে থাকলে এটা গুণ আকারে চলে যায়। সো আমি এটাকে সামনে নিয়ে আসলাম, সো এটা হয়ে গেল হচ্ছে 10/21 এইভাবে আসলো, দেন বেসটা বসলো, দেন যে পাওয়ার দ্যাট ইজ 21/10 প্লাস সি। So this is the answer. কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াইট বোর্ডে মার্ক করে দেখান কোন জায়গাটায় বুঝছেন না, আমি এই জায়গাটা আবার এক্সপ্লেন করছি। তা চাইলে হোয়াইট বোর্ডে কিন্তু ইভেন মার্ক করেও দেখাতে পারবেন যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। ম্যাম ওই যে 11/10 যেটা, ওইটা ম্যাডাম 21/10 কিভাবে হয়েছে? আচ্ছা, এটা আমি লসাগু করেছি। লসাগুটা এটা রাফে করে দেখাতে হবে আপনাদেরকে, আমি একেবারে করে দেখিয়েছি। আমি স্পেস নেই, আমি এটা আমরা এখানে আমি একটু 11/10 কিভাবে করলাম, আমি 11/10 কিভাবে ওটা হলো আমি এটা দেখাচ্ছি। আচ্ছা তো ম্যাম। এখানে এটা আমি লসাগু করেছি। সো লসাগুটা করলে হয় কি, তাহলে এটা পাশাপাশি লিখতে হবে। সো 11/10 প্লাস 1, এই যে আমি এখানে একটু লেখার চেষ্টা করছি, ব্লু কালার দিয়ে লিখি তাহলে বুঝবেন। সো আমি এটাকে লসাগু করেছিলাম মেইনলি। লসাগু করতে হলে আমাকে দুটোকে পাশাপাশি লিখতে হবে। সো 11/10 প্লাস 1। তো লসাগু সিস্টেমটা কি, হর যেটা থাকে সেটাকে নিতে হবে। এখানে হর হচ্ছে 10, সো 11 প্লাস এখানে যেহেতু 1 এর নিচে কিছু নাই, তাহলে 1 into 10 মাল্টিপ্লিকেশন হবে, তাহলে কত আসলো 1 into 10 is equal to 10, তাহলে আসলে হচ্ছে 21 ডিভাইডেড বাই, দুটোকে যোগ করলাম 10। এইভাবে আমি লসাগুটা করে নিয়েছি। লসাগুটা করে একবারে বসিয়ে দিয়েছি। এখন এই লসাগুটা যে করলাম, এই যে 3-4টা স্টেপ, এই স্টেপ গুলো আর আমি বলেছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আমার দেখাতে হবে না, এটা আপনি রাফে করে নেবেন। রাফে করে নিয়ে যে একবারে যে আমি যেমন এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম, এভাবে ভ্যালুটা বসিয়ে দিলাম, ঠিক তাতেই আছে হবে। ম্যাম। সো তাহলে আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনে এখন যদি আমার একটা বেস দেওয়া থাকে এবং সেখানে যদি ফ্র্যাকশন দেওয়া থাকে, তাহলে আমরা চাইলে ইন্টিগ্রেশন করতে পারবো। লাস্ট টাইপ অফ ইন্টিগ্রেশন দেখবে এইটার বেসিসে, সেটা হচ্ছে গিয়ে যদি ডেসিমাল থাকে, অর্থাৎ ভগ্নাংশ থাকে, সরি দশমিক সংখ্যা থাকে, তখন কিভাবে করব? যেমন হতেই পারে x⁻7.5 আমি দিলাম dx। এখন ম্যাডাম কিভাবে করব, এখন দেখি আসলে এটা আমরা কিভাবে করতে পারি। একই রকম ভাবে তাহলে আমরা কি করব, বেসটাকে বসাবো। সো এখানে আমার বেসকে x, দেন যিনি পাওয়ার সেই পাওয়ারটাই বসবে, দেন পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই একই ভাবে পাওয়ার প্লাস 1 প্লাস c। সো 7.5 এর সাথে 1 প্লাস করলে যা হয় সেটাই বসাবো, 8.5 হবে, 8.5 ডিভাইডেড বাই 8.5 প্লাস c। সো দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, এখন কথা হচ্ছে ডেসিমালকে কি আমি ইয়াতে রাখতে পারি কিনা, হরে রাখতে পারি কিনা। হ্যাঁ, ডেসিমালকে হরে রাখা যায়, ডেসিমাল সংখ্যা, তো আমি এটাকে এইভাবেই রাখবো। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার। স্যার ম্যাম তাহলে তো আমাদের প্রিভিয়াস ম্যাথ গুলা যেটা হ্যাঁ, ওটা তো আকারে এটা করা ছিল, যেত। হ্যাঁ, এটা হ্যাঁ বলেন স্যার, আপনি বলেন, তারপর আমি এটার অ্যানসারটা দিচ্ছি। তারপরে বলেন মিরাজ। জি ম্যাম, যে আমাদের প্রিভিয়াস ম্যাথ গুলা ছিল সেটার মধ্যে আমাদের যে ভগ্নাংশ সেটাকে আমরা ভাগ করে তো ডেসিমেলে। হ্যাঁ, ওইভাবে রাখতে পারতেন, অবশ্যই চাইলে রাখতে পারতেন। আর তা যদি মনে হতো যে যে ধরেন 21/10 পেলাম না লাস্ট ম্যাথটাতে, ওটাকে আমরা যখন সামনে নিয়ে আসলাম, সো জি ওইটাকে যদি আপনার মনে হয় যে না ম্যাডাম আমি এটাকে ভেঙে 21/10 এটার অ্যান্সার হবে যে 2.1, হ্যাঁ 2.1 এইভাবে আমি লিখবো যে x টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই 2.1, আপনি কি অ্যান্সারটা একসেপ্ট করবেন কিনা? অবশ্যই করব, মানে ওইটাও আপনি করতে পারেন। আমি জি জাস্ট একটা ওয়ে দেখিয়েছি, ওইভাবে সাধারণত নিয়ে আসে। আপনি চাইলে ওখানে ফ্র্যাকশনেও রেখে দিতে পারেন, আরো একটা প্রসেস আছে সেটাতেও রাখতে পারেন। সো যেইটাতে রাখেন না কেন, ইটস আপ টু ইউ, কোনোটাই ম্যান্ডেটরি না। আমি সেই অতটুকু পর্যন্ত করলে মার্কস দেবো, কিন্তু আমি বলে দিয়েছি যে সাধারণত ফ্র্যাকশন থাকলে আমরা ফ্র্যাকশন আকারে সেটাকে ডিনোমিনেটরে রাখতে পারি না। সো আপনাকে এটা রিকল করে আপনি ম্যাথসটা করলেই আমি আপনাকে মার্কসটা দেবো।
ওকে ম্যাম, সো থ্যাংক ইউ। ওকে এরপরে ম্যাম। আমরা হচ্ছে নতুন টাইপের একটা ম্যাথ দেখবো। এবার চলে আসি কি আসা উচিত এর পরের টাইপে। আগের ওয়াইজ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা x টু দি পাওয়ার 10 দেখতাম, তারপরে হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 10 দেখার পরে আমরা যেটাতে হতো সেটা হচ্ছে গিয়ে আহ x টু দি পাওয়ার 10 মানে আমরা দেখলাম যে এটা বেজের উপর পাওয়ার, সেখান থেকে আমরা ম্যাথস করলাম। তাহলে এরপরে কি করা উচিত? বেজের উপর পাওয়ার, বেজের সাথে আর কি থাকতে পারে? কোএফিসিয়েন্ট থাকতে পারে না? তাহলে এখন আমরা কোএফিসিয়েন্ট। দেখবো, হ্যাঁ এখন আমরা দেখবো যে বেজের সাথে যদি একটা ওনার বন্ধু থাকে, মানে একটা কোএফিসিয়েন্ট যদি থাকে, বন্ধু থাকলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, আমরা এখন হচ্ছে গিয়ে সেটা দেখবো। তো এখন আমরা দেখবো বন্ধু থাকলে আমরা কি কাজ করি, মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসে ইন্টিগ্রালের বন্ধু থাকলে ইন্টিগ্রাল কি করে সেটা দেখবো। তো এটা বোঝার জন্য জাস্ট এটা যেহেতু একটা ফর্মুলা আকারে আমাকে দেখাতে হবে, এই কারণে আমি লিখছি, আমি এখানে এটাকে কোএফিসিয়েন্ট হিসেবে ধরে নিচ্ছি। আবারও বলছি, এ এখানে আমার সহগ, এ বেজ না। সো এ হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, দেন বেজের উপর পাওয়ার সেটা হচ্ছে এক্স, সেটা বসালাম। তো এখানে আমরা এখন দেখব যে একটা যদি কোএফিসিয়েন্ট থাকে, দেন যদি এরকম বেস টু দি পাওয়ার থাকে, তাহলে সেখানে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। সো ইন্টিগ্রেশনের জন্য একই রকম ভাবে ইন্টিগ্রাল সাইন আনবো, দেন ডিএক্স বসাই দেব। তো এই ক্ষেত্রে কি হবে, এটা খুবই সোজা, বিলিভ মি, এই ধরনের ম্যাথস খুব সোজা। এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন মানে যদি কোএফিসিয়েন্ট থাকে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে কি করতে হয়, প্রথমে যিনি কোএফিসিয়েন্ট আছেন আল্লাহর ওয়াস্তে তাকে সামনে নিয়ে আসবেন, অর্থাৎ এজিট যেই বসতে থাকুক, দেবেন। তাকে সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পর বাকি অংশটা লেখেন। তাহলে বাকি অংশ কে থাকলো, x টু দি পাওয়ার n dx। তো বাকি অংশটা তো আমি ফর্মুলা জানি কি করতে হয়, তাহলে বাকি অংশটা, এইটুকু অংশের ফর্মুলাটা কি, যে আগে যেটা করলাম সেটাই, তো সেই ফর্মুলাটা লিখে দিলাম, দ্যাট ইজ x টু দি পাওয়ার n প্লাস 1 divided by x plus, sorry, n plus 1 plus c. So this is the answer. বুঝতে পেরেছি? কিছুই না, মানে কোএফিসিয়েন্ট থাকলে মেইন কথা যে কোএফিসিয়েন্টকে সামনে বসাইতে হবে, এটা বললে তার আসলে কেউ বুঝতে না, এইজন্য এটা ফর্মুলা দিয়ে দেখাই দিলাম। ম্যাম কোএফিসিয়েন্ট থাকলে সিম্বলটা উঠে যাবে। কোএফিসিয়েন্ট বুঝিনি, কিসের সিম্বল? ম্যাম এই যে এখানে তো সিম্বলটা দেওয়া হয়নি কোএফিসিয়েন্টের পরে লাস্ট অ্যানসার বের করার টাইম, সেটা বলবো। ও যে না, সিম্বলটা উঠাই দিব তখনই যখন হচ্ছে কি আমি ফর্মুলাতে নিয়ে আসবো, ইন্টিগ্রেশনটাকে ভেঙে ফর্মুলাতে নিয়ে আসবো, তখন আমি সিম্বলটা উঠাই দিব। তার আগ পর্যন্ত এই যে দেখেন ডিএক্স ও উঠাই দিয়েছে, সিম্বলটা উঠাই দিয়েছে, যখনই আমি ফর্মুলাতে চলে আসছি, তার আগে না। বুঝতে পারছি ম্যামটা? বলেন। ম্যাম সেকেন্ড লাইনটা কি দিতে হবে নাকি ডাইরেক্ট ম্যাম থার্ড লাইনে করতে হবে? থার্ড লাইনে দিলেও হবে, ডিরেক্ট থার্ড লাইনে দিলেও হবে। আমি সেকেন্ড লাইনটা জাস্ট দিয়েছি বোঝাতে, যেটা আসলে আমরা কিভাবে করব। এবং কিছু ম্যাথসে স্পেশালি আমরা যখন উইথ লিমিটের ম্যাথ গুলো করব, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে আমি ম্যাথ করব আমার নেক্সট ক্লাসেই, আজকের 3টার ক্লাসে, তখন আপনি দেখবেন যে এই আপার লিমিট মানে তখন এই সেকেন্ড স্টেপটা অনেক ক্ষেত্রেই ইম্পর্টেন্ট হয়ে যায়, না হলে আমরা বুঝতে পারবো না ম্যাথটা কিভাবে যাচ্ছে, কোন ডাইরেকশনে যাচ্ছে। এই কারণে আমি এটা ভেঙে দেখালাম। তবে আপনি যদি না দেন আমি ক্ষেত্রে মার্কস কাটবো না। আচ্ছা, এবার আসি একটা আমরা করে দেখি, ম্যাথ করে দেখি। ম্যাথ করলেই তো আমাদের কাছে ক্লিয়ার হবে যে কিভাবে আসলে যদি লিমিট থাকে, সরি কোএফিসিয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে ম্যাথসটা করছি। তো এটার জন্য আমি আগের মতনই প্রথম যে ইকুয়েশনটা নিয়েছিলাম x টু দি পাওয়ার 10, ওটার সাথে সামনে একটা 10 বসাই দিলাম, যিনি কিনা আমার কোএফিসিয়েন্ট। এবার দেখি কিভাবে করবো। তাহলে আমাকে ফর্মুলাতে কি বললো, কোএফিসিয়েন্টকে সামনে নিয়ে আসতে হবে, কোএফিসিয়েন্টকে আমি সামনে নিয়ে আসলাম, তারপরে বাকি যে অংশটা ছিল সেটাকে লিখলাম। আমি এই স্টেপটা লিখছি, আপনারা চাইলে স্টেপটা স্কিপ করতে পারেন। দেন আমি কোএফিসিয়েন্টটা অ্যাজ ইট ইজ বসেই থাকবে। দেন আমার যে ফ্র্যাকশন ছিল, মানে আমার যে সংখ্যাটা ছিল, তাকে আমার ফর্মুলা ওয়াইজ দিতে হবে। সো পাওয়ার প্লাস 1, সো x টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1 প্লাস c। সো এখান থেকে যেটা চলে আসলো যে x টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11 প্লাস c। এখন এখানে একটা কমন কোশ্চেন, ম্যাডাম এখানে কি কাটাকাটি যদি যায়, আমি কি কাটাকাটি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। যদি ম্যাডাম এখানে ফ্র্যাকশন থাকে, ওই যে সামনে নিয়ে আসার পর উল্টা করে ফেলার পরে কাটাকাটি যায়, সেইভাবে দিতে পারবো, সব দিতে পারবো, যা হওয়ার সব হবে, জাস্ট স্টেপ গুলো ঠিক থাকলেই হলো। সেটা তুলেন, তারপর আমি একটা ফ্র্যাকশন দিয়ে ম্যাথ দেখাবো, তাহলে আর একটু ক্লিয়ার হবে যে ফ্র্যাকশন থাকলে আমরা কিভাবে কাটাকাটি যদি যায় সেভাবে কিভাবে করব। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। ম্যাম 11টা তো নিচে আছে, এটা ভাগ আকারে, সেটা আমি গুণ আকারে নিতে পারি না 10 এর সাথে? হ্যাঁ চাইলে নিতে পারবেন,
আপনার যদি পরের স্টেপটা এরকম নিয়ে আসতে চান যে 10/11 into x to the power 11 plus c, এভাবেও যদি আনতে চান, yes, you are welcome to do that. ওকে ম্যাম। আচ্ছা, প্রশ্নটা কে করেছেন আমি নোটিস করি নাই। আমি যে একটু আগে বলছিলাম যে ফ্র্যাকশনটা যখন সামনে চলে আসে, যদি ডিনোমিনেটরে কোনো ফ্র্যাকশন থাকে সেটাকে সামনে নিয়েছে এবং এটা উল্টায় যায়, আপনারা কি নোটিস করেছেন এখানে 11টা উল্টায় গেছে? জি ম্যাম, জি ম্যাম, সেটাই। 11 এর নিচে কিন্তু মনে মনে আমরা জানি একটা 1 আছে, তাই না? জি সেই জি ম্যাম। জি ম্যাম। সো 11 ডিভাইডেড বাই 1, সো সেই যখন সামনে আসে তখন কিন্তু 1 ডিভাইডেড বাই 11 সেভাবে বসানোর কারণে কিন্তু 10 ডিভাইডেড বাই 11 আসছে। আচ্ছা, আমি আরেকটা ফ্র্যাকশন করি, এটা দিয়ে এখন শেষ করব, দেন আমরা আবার ইনশাআল্লাহ 3টার সময় ক্লাসে ফিরে আসব, সেখানে আমরা বাকি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ম্যাথস গুলো দেখব। এখন যেটা করব সেটা হচ্ছে আমি ইচ্ছা করে একটা ফ্র্যাকশন আনার চেষ্টা করছি যেখানে আমার কাটাকাটি যাবে। ঠিক আছে, সো আমি নিলাম হচ্ছে x টু দি পাওয়ার 5/4 dx, এভাবে নিলাম, এটাকে আমি ইন্টিগ্রেশন করব। সো সেম থিং, আমার আগে কোএফিসিয়েন্টটা সামনে চলে আসবে, দেন আমি বেসটা বসালাম, দেন পাওয়ার dx। আমি এখনো ম্যাথস করি নাই, দেন আমি আমার ফর্মুলাতে চলে গেলাম, এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো x টু দি পাওয়ার 5/4 প্লাস 1 ডিভাইডেড বাই 5/4 প্লাস 1 প্লাস c। সো আমরা এটা আলাদা লসাগু করে নিলাম, আলাদা লসাগু করে নিলে এটার অ্যান্সারটা অনেকটা এরকম আসবে। 9/4 ম্যাম। হ্যাঁ, 9/4, নিচেও আসবে হচ্ছে গিয়ে 9/4 প্লাস সি। এখন আমাকে যেটা করতে হবে, আমরা জানি যে যেহেতু আমার ডিনোমিনেটরে একটা ফ্র্যাকশন চলে আসে, উনাকে কি করব, আমরা কোনোভাবে উনাকে রাখতে পারবো না, উনাকে সামনে নিয়ে আসতে হবে। তো উনাকে আমি সামনে নিয়ে আসলাম, তো সামনে নিয়ে আসলে ইনি কি হবে, উনি উল্টে যাবে না? উল্টায় যদি যায় তাহলে দেখেন এটা কি হয়ে যাচ্ছে 4/9। আমাদের যদিও মনে হচ্ছিল যে প্রথমে এটা ভাগ মানে আমরা কাটাকাটি করতে, কিন্তু দেখেন আমরা যখন সামনে নিয়ে আসলাম আর কাটাকাটি করতে পারছি না। দেন আমার বেস বসলো, বেসের উপর যে পাওয়ার ছিল 9/4 প্লাস সি। এখানে কিন্তু দেখেন কোনো কাটাকাটি গেল না, কারণ 10 ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, মানে কাটাকাটি করতে হলে ক্রসটা যায়। তো ক্রস ওয়াইজ আমরা কোনো কাটাকাটিতে যেতে পারছি না, সেটার অ্যান্সার এরকম আসবে, তখন পাশাপাশি গুণ দিতে হয়। সো 10 into 4 is equal to 40 divided by 9 into x to the power 9/4 plus c. সো দেখেন যদি আমার কাটাকাটি যেতে, আমি কাটাকাটি দিতে পারবো, কাটাকাটি না গেলে যেই ওয়েতে আমরা মাল্টিপ্লিকেশন করে আসতে হয় সেভাবে করে আসবে, করে আসটা কিন্তু আমরা সলভ করব। সো এটাই হচ্ছে বিষয়, অর্থাৎ আমরা জাস্ট রুলস ওয়াইজ স্টেপ গুলো আগাতে থাকবো। সো যেভাবে আমার অ্যান্সারটা এসে শেষ হয় সেভাবে আমরা যাব। ওকে, তাহলে এখন আপাতত এখানে এন্ড করি। আমরা আবারও বলছি আজকে মেকআপ ক্লাসটা ইনশাআল্লাহ 3:15 আমরা নিব, মেকআপ ক্লাসটাকে মিস করেন না, কারণ আজকে আমি সবগুলো ফর্মুলা শেষ করে দেব। মেইনলি ইন্টিগ্রাল ক্যালকুলাস আজকে ফর্মুলাগুলো শেষ করব, ফর্মুলাগুলো শেষ করে হচ্ছে গিয়ে উইথ লিমিটে চলে যাবে, লিমিট দিয়ে কিভাবে ম্যাথ গুলো করে সেটা চলে যাবে। ঠিক আছে, তাহলে 3টায় দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন। ওকে মিস, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।